বসে পড়ুন, আপনারা সবাই কেউ দাঁড়াবেন না, বসে পড়ুন, বসে পড়ুন, ব্যানারটা নেবে, বসে পড়ুন। আমি জানি অনেকক্ষণ ধরে গত 8 তারিখ থেকে আপনারা আছেন, আজও ধৈর্য সহকারে দাঁড়িয়ে রয়েছেন। আমি আপনাদের প্রত্যেককেই কুর্নিশ জানাই। এবং আপনারা জানেন সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন যেনাকে সামনে রেখে, যার আশীর্বাদ দেওয়া নিয়ে আমরা লড়াই করেছিলাম, আজও নতুন করে গান্ধী মূর্তির পাদদেশে অঙ্গীকার করব, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগিয়ে থাকবেন। কেন্দ্রের কালো আইনকে আমরা জ্বালিয়ে পুড়িয়ে দেব। 2006 সালে মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন আমরা 30, আমাদেরকে বারুকবে, প্রয়োজনে মাথা ঘুরিয়ে দেব। অহংকারের ফল পেয়ে গেছে। আর কেন্দ্রের যে আইন কৃষকদের জন্য লাগু করছে, আগামী দিন এই নরেন্দ্র মোদীরও অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। যেমন 2011 সিপিএম এর কোমরে জনগণ জোড়া লাথি মেরেছে, আবারও ভারতবর্ষের কৃষকরা কেন্দ্রের নরেন্দ্র মোদীকে আবার জোড়া লাথি মারবে। সেই লাথির ঘা খেয়ে ভারতবর্ষে কোনো দিন দাঁড়াতে পারবে না। তাই আসুন আমরা নেত্রীর নেতৃত্বে লড়াই করি। আমরা শুনি আগামী দিন কি কর্মসূচি আছে। নেত্রীর নির্দেশে জীবনপণ সংগ্রাম লড়াই করব। আমার নেত্রী 26 দিন কৃষকের জন্য অনশন করেছেন। আমরা তার পথে প্রতীক হয়েই আমরা আগামী দিন ভবিষ্যৎ কর্মসূচি কি দেন তার দিকেই লক্ষ্য রাখবো। বক্তব্য রাখছেন আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন বেচারাম মান্নাকে, যিনি গত 72 ঘন্টা ধরে কেন্দ্রের কালা কানুন, কৃষি বিল বাতিল করার প্রতিবাদে যে নতুন 3টে ল তৈরি করা হয়েছে, 3টেই কৃষকদের বঞ্চনা লাঞ্ছনা, গরিব মানুষকে বঞ্চনা লাঞ্ছনা, কৃষক থেকে শুরু করে ক্ষেত মজদুর, ভাগ চাষি সবার জন্য আজকে বিশেষ করে সব মানুষের একজোট হওয়া প্রয়োজন। এবং বেচারাম মান্নার নেতৃত্বে ও আমাদের তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর কৃষি আমাদের যে কমিটি আছে তার নেতা, এখানে ববি থেকে শুরু করে পূর্ণেন্দুদা থেকে শুরু করে চন্দ্রিমা থেকে শুরু করে আমি একেবারে জাবেদ থেকে শুরু করে ইভেন আমি আমার কৃষক ভাই বোনেদের থেকে শুরু করে আমার সর্দারজি ভাই বোনেদের থেকে শুরু করে আমার সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে পূর্ণেন্দুদাও আছে, বৈশাদেরও আমি দেখতে পাচ্ছি, ডক্টর কাশেমদেরও দেখতে পাচ্ছি, অরূপদের দেখতে পাচ্ছি, জয়িতা থেকে শুরু করে আমি সবাইকে দেখতে পাচ্ছি। ইভেন সরল সাহেবও আছেন, সমস্ত কমিউনিটি চাষি ভাই বোনেরা আছেন। তারা নিজেরা দেখুন কি সুন্দর করেছে। অশোক তুমি ওখানটা থেকে সরে দাও, এই জায়গাটা ব্যারিকেড করো না প্লিজ, চালে যেন পা না পড়ে। আমি আপনাদের বলি, কারণ চালটাকে আমরা লক্ষ্মী ভাবি, তো ধানটাকে আমরা লক্ষ্মী ভাবি। এবং এত সুন্দর করে তারা ভারতবর্ষের ম্যাপ এঁকেছেন এবং পশ্চিমবঙ্গকে এঁকেছেন তার মধ্যে। এবং কিছু কিছু স্লোগান আপনারা দেখতে পাচ্ছেন, চাষের অনুষঙ্গী সমস্ত জিনিসকে তারা সামনে রেখেছেন। আলু, পটল, বেগুন থেকে শুরু করে লাউ থেকে শুরু করে চাষি ভাই ট্র্যাক্টরে হাত দিয়ে বসে আছে গালে থেকে শুরু করে, আমার মঞ্চে চাষি ভাই বসে আছেন থেকে শুরু করে আমাদের নেতারা প্রত্যেকেই পেছনে আছেন। এই সময় ছৌ নৃত্য থেকে শুরু করে অনেক শিল্পী ভাই বোনেরাও তাদের সমর্থনে আজকে এখানে এসছেন। আপনাদের সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই 3 দিন ধরে কেন আমরা বিক্ষোভ করছি। আমি নিজে আমার জীবনে 26টা দিন অনশন করেছিলাম ধর্মতলার মোড়ে। সেই মঞ্চটা আজকের মঞ্চের মতো এত শক্ত ছিল না, আলগা একটা মঞ্চ করেছিলাম, হয়তো 24 ঘন্টার অনশন করে তারপরে আমরা উঠে যাব বলে। ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, ছুঁচো ঘুরে বেড়াচ্ছে, এই অবস্থায় রাতের পর রাত কাটিয়েছি আমরা, দিনের পর দিন কাটিয়েছি আমরা।
কিন্তু আমাদের মনে একটাই স্বপ্ন ছিল যে কৃষি জমি জোর করে অধিগ্রহণ করতে দেব না, এবং এই আন্দোলনে আমরা সাফল্যমণ্ডিত হবই। তার জন্য যদি জীবন যায় যাবে, কিন্তু প্রতিজ্ঞা থেকে আমরা সরব না। এটা আমাদের সংকল্প ছিল, আমাদের লড়াই ছিল। আমরা সিঙ্গুরের জমি নিয়ে 2006 ইলেকশনের আগে একটি হলে মিটিং হয়েছিল। বেচারাম মান্না সেই মিটিংটায় আমায় নিয়ে গিয়েছিল, সেখানেই আমরা প্রথম প্রোটেস্ট করেছিলাম। তারপরে আমি ভুলে যাব না 26শে সেপ্টেম্বর বিডিও অফিসে ঘেরাও, জোর করে চাষিদের জমি কেড়ে নেওয়া এবং মধ্যরাতের অন্ধকারে আমাদের উপর অত্যাচার করে কি করেছিল সেটা আপনারা সকলেই জানেন। এবং যার জন্যে আজকের যে দুর্গাপুজো ছিল সামনে, দুর্গাপুজোর দিনগুলোতে বাইরে সবাই যখন আনন্দ উৎসব করছিলেন, আমায় কিন্তু তখন নার্সিংহোমের জীবন মৃত্যুর সাথে লড়াই করতে হয়েছিল। আমাকে এমনভাবে মারা হয়েছিল যে আমার বুকে রক্তস্খলন হয়েছিল, এবং তখন থেকে আপনারা কেউ জানেন না, যদি সেদিনকে রিপোর্ট এখনও আমার কাছে আছে, কাকলি ঘোষ দস্তিদার, সুদর্শন ঘোষ দস্তিদাররা সবাই জানে, আমার পালস রেট হয়ে গিয়েছিল 40 থেকে 44, এবং ডাক্তাররা সেদিন রেডি করে রেখেছিল রিপোর্ট লাইফ সেভিংস দেওয়ার জন্য, এনি মোমেন্টে আই মে কোলাপস। সেই অবস্থা থেকে দাঁড়িয়ে কিন্তু লড়াইটা আমরা করেছিলাম। আমি এটা আপনাদের মনে করিয়ে দিলাম, জীবন মৃত্যু নিয়ে এর আগে অনেক লড়াই হয়েছে। কখনো গার্ডেন রিচে হয়েছে, কখনো হাজরায় হয়েছে, কখনো চমকাইতলায় হয়েছে, কখনো কেশপুরেতে হয়েছে, কখনো সবংয়ে হয়েছে, কখনো পিংলায় হয়েছে, কখনো কুচবিহারে হয়েছে, কখনো মালদায় হয়েছে, কখনো মুর্শিদাবাদে হয়েছে, কখনো হুগলির, আমার বেশ মনে আছে দাঁতপুর নামক একটা গ্রামে আমি গিয়েছিলাম। একটা 6 মাসের বাচ্চা, তার বাবা কৃষিকার্য করে, আলুর চাষি ছিল, বাচ্চাটাকে টিনের মধ্যে পিষিয়ে মেরে ফেলা হয়েছিল। বন্ধুগণ, আপনারা এইসব জিনিসগুলো পড়বেন, পড়লে বুঝতে পারবেন কি অত্যাচার আমরা ফেস করেছি। চলে গিয়েছিলাম আমাদের মেমারিতে, 4 জনকে পুড়ি 4 জনকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে। তারা নক্সালাইট ছিল, এবং তাদের বাচ্চাটাকে পর্যন্ত টিনের মধ্যে পুড়ে, মুড়ির টিনের মধ্যে পুড়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুগণ, আমি ভুলবো না, অনেক জায়গা আছে যেসব জায়গাগুলো আমি গিয়েছিলাম। হুগলির এক গ্রামে, গ্রামটার পাঁচিল তুলে দেওয়া হয়েছিল যাতে এপাশের লোক ওপাশে যেতে না পারে। এসব ঘটনা আমার চোখে অনেক দেখা। আমতার কান্দুয়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, পুরুলিয়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, শিলিগুড়ি থেকে শুরু করে, দার্জিলিংয়ের সাম্বিয়াং থেকে শুরু করে, আনন্দমার্গী হত্যা থেকে শুরু করে, একটাও ঘটনা আমি ভুলিনি। আমার প্রত্যেকটা ঘটনা আমার স্মৃতির সরণিতে লেখা আছে, আর আমি প্রত্যেকটা ঘটনা আমার বইতেও লিখে দিয়েছি। আমার 104টে বই বেরিয়েছে। এই বইগুলোতে দেখবেন, পড়লে সমস্ত ইনসিডেন্টগুলো আস্তে আস্তে জানতে পারবেন। কোনো ইনসিডেন্ট উপলব্ধি বইতে পাবেন, কোনোটা জনতার দরবারে পাবেন, কোনোটা অনুভূতিতে পাবেন, কোনোটা একান্তে পাবেন। আমি প্রত্যেকটা জীবনের লিপি আগে করতাম না, কিন্তু আমি 1993 সাল থেকে বই লেখা শুরু করি। জনতার দরবার হয়েছিল, মানবাধিকারের ধর্ণা। এই যে মানবাধিকার কমিশন দেখছেন আপনারা, এটা কে করিয়েছিল জানেন? এটা আমি করিয়েছিলাম। গর্ব করে বলতে পারি 21 দিন আমি কলকাতার রাস্তায়, সিঙ্গুর আন্দোলনের মতোই কলকাতার রাস্তায় 21 দিন দিয়ে বলেছিলেন, ঠিক আছে হিউম্যান রাইটস কমিশন হবে, এবং জেলে কেউ মারা গেলে তাকে প্রকৃত কম্পেনসেশন ও চাকরি দেওয়া হবে, এই দাবিটা তোমার মেনে নিলাম। সেই দিন মেনে নিয়েছিল, তারপরে আমি উইথড্র করেছিলাম, এবং যার জন্য আজকে দেখবেন কেউ মারা গেলে ক্ষতিপূরণ পায়। এটা আমার সময় করা। ন্যাশনাল কমিশন অন উইমেন কে করেছিল? এটা আমি করে গিয়েছিলাম যখন আমি উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলাম, সেন্ট্রালের ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন। মনে রাখবেন,
অনেকে এগুলো মনে রাখে না, ভুলে যায়। বাংলা জুড়ে এত রেলের কাজ, কোন দিন বিজেপি একটা করেছে? ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা কাজ আমার করে দেওয়া আছে, এবং আগামী দিন জেনে রাখবেন এমন কিছু ওদের করতে হবে না যেটা দিয়ে বাংলাকে ওরা ভাবে আমরা ভিক্ষে দেবো। কি করেছে বাংলার জন্য? আজকে আমরা সারা ভারতবর্ষের কিষাণদের সমর্থন করছি। হ্যাঁ, এটা বাংলা করে। মানুষ যখন বিপদে পড়ে বাংলা করে। এনআরসি নিয়ে আসামে 20 লক্ষ বাংলার নাম বাদ গেছে, বাঙালির নাম। সেদিনও কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। মনে রাখবেন, দিল্লিতে ক্যা নিয়ে, এনআরসি নিয়ে, এনপিআর নিয়ে যখন আন্দোলন হয়, সে আন্দোলন আমি নিজে প্রতিদিন প্রায় মিছিল করতাম, আপনারাও আমাদের সাথে থাকতেন। সেই সব আইন কিন্তু এখনো বাতিল হয়নি, মাথায় রাখবেন। চুপ করে লুকিয়ে রেখে দিয়েছে, যখনই সুযোগ পাবে টুক করে বের করবে, আর টুক করে বের করে থুক করে থুকে দেবে। এই হচ্ছে এদের কাজ। কৃষকদের আইন সবাই আপনারা শুনেছেন, আমি বেশি কিছু বলবো না। একটা দুটো তিনটে বিল করেছে। আগে আলুর চাষিরা, আমার তারকেশ্বরে খুব ভালো আলু হয়, সিঙ্গুরে হয়, বর্ধমানে হয়, উত্তরবঙ্গে হয়, এক একটা জায়গায় এক একটা জিনিস হয়। পেঁয়াজ বাঁকুড়ায় ভালো হয়, মুর্শিদাবাদে ভালো হয়, অনেক জায়গায় হয়। কাঁচা লঙ্কা, তরমুজ, এগুলো সুন্দরবনে ভালো হয়, এক একটা জায়গায় এক এক রকম হয়। তো কথা হচ্ছে, আলুর দাম যখন বেড়ে যেত, জনগণকে আমরা সাবসিডি দিয়ে এই আলুটা আমরা কিনে নিতাম আলুর চাষিদের থেকে, কোল্ড স্টোরেজে রেখে দিতাম। আর যখন বাজারে 50 টাকা দাম, আমরা প্রায় 25 টাকায় সুফল বাংলার থ্রুতে আমরা মানুষকে আলুটা দিতাম। এটা মনে রাখবেন, কৃষি ভাইরা যাতে অসুবিধে না পড়ে তাদের থেকে কিনে নিতাম। আর তারপরেও যদি এক্সট্রা আলু থাকতো, আমার একটা অ্যাগ্রো ট্রেড একটা কমিটি আছে, যেটা আমি নিজেও মেম্বার, ওখানে কৃষকরাও মেম্বার, ব্যবসায়ীরাও মেম্বার। আলু চাষিরা যখন বাইরে, যখন তার আলু বেশি হয়েছে, বাইরে বিক্রি করতে পাঠিয়েছি, তখন তাকে ডিজেলের ভাড়াটা দিয়ে দিয়েছি গাড়ির, অথবা ট্রেনের ভাড়াটা দিয়ে দিয়েছি, যাতে তাদের গাড়ি ভাড়াটা না লাগে চাষিদের। এটাও আমরা করেছি। কিন্তু আজ কি হয়েছে? আজ হচ্ছে এমন আইন করেছে, আজকে যদি আলু আপনি নাও পান, এখন শীতকাল কিছুদিন পাচ্ছেন, কিছুদিন পাবেনও, কারণ শীতকালে শস্য সবজি ভালো ওঠে, শীতকালে পাওয়া যায়, যার জন্য শীতকালে বনভোজন টোজনগুলো ভালো হয়। ছোটবেলা থেকে এটা আমরা দেখে আসছি। আপনি মনে রাখবেন, ক্রাইসিসটা কখন হবে? গরমকালে। তখন যখন আমি আলুটা আমি নিজে সরকার থেকে কিনে নিতাম, চাষিদের কাছ থেকে রেখে দিতাম সযত্নে, যত্ন করে, কেউ যাতে মজুত করতে না পারে, কালোবাজারি করতে না পারে, চোরাকারবারি করতে না পারে, নজরে রাখতাম। এবং আমরা সেই আলুটা বাংলায় হাফ দামে বিক্রি করতাম। পেঁয়াজও যখন অনেক দামে বিক্রি হতো, আমরা হাফ দামে বিক্রি করতাম। আগে বাংলায় একটা পেঁয়াজ উৎপাদন হতো না। আজকে তো আমি গর্বের সাথে বলতে পারি, বাংলায় এখন অনেক পেঁয়াজ উৎপাদন হয়, মুর্শিদাবাদে হয়, বাঁকুড়ায় হয়, অনেক জায়গায় হয়, নতুন করে হয়। মনে রাখবেন, আজকে আলু, নরেন্দ্র মোদীর সরকার কি করছে? নরেন্দ্র মোদীর সরকার কোনো গণতন্ত্র মানছেন না, কোনো রাজ্য সরকারের সীমাবদ্ধতা মানছে না, কোনো ফেডারেল স্ট্রাকচার মানছে না, কোনো সংবিধান মানছে না। বিজেপির সরকার যখন যা ইচ্ছে তাই করছে আর আইন দেখাচ্ছে। রাজীব গান্ধীর 400 এমপি ছিল, কিন্তু এসব করতে সাহস পায়নি। আর বিজেপির 300 এমপি নিয়ে, তাও অতটাও নয়, কিছু কিছু পার্টি কখনো কখনো স্বার্থ দিয়ে দেয় তাদের সাপোর্ট, তাই নিয়ে কি করছে? যখন যা ইচ্ছে আইন করছে। একদিন ঘুম থেকে উঠলেন, হঠাৎ করে জানতে পারলেন নোটবন্দি হয়ে গেছে, আপনার সব টাকা বাতিল। একদিন ঘুম থেকে উঠলেন, জানতে পারলেন কোভিড হয়েছে, সব যাতায়াত বাতিল, লকডাউন ডিক্লেয়ার হয়ে গেল, কারোর সাথে কথা বলা হলো না। একদিন ঘুম থেকে উঠলেন, দেখতে পেলেন বিএসএনএলটা বিক্রি করে দেওয়া হলো। একদিন ঘুম থেকে উঠলেন, দেখলেন রেল প্রাইভেটাইজেশন করে দেওয়ার চেষ্টা সমস্ত সূত্র তৈরি করা হলো। একদিন ঘুম থেকে উঠলেন,
দেখলেন বিসিসিএলটা বিক্রি করে দেওয়া হলো। একদিন ঘুম থেকে উঠলেন, দেখলেন এয়ার ইন্ডিয়াটা বিক্রি করে দেওয়া হলো। একদিন ঘুম থেকে উঠলেন, দেখলেন বাংলার লিড ব্যাংক এখান থেকে সরিয়ে নিয়ে চেন্নাই নিয়ে যাওয়া হলো, সমস্ত ব্যাংকগুলোকে মার্জার করে দেওয়া হলো। এই রকম মনে রাখবেন, প্রতিদিন সকালবেলায় উঠছে আরএসএস এর নাম করে। আমি আরএসএসকে হিন্দু ধর্মের প্রবর্তক বলে মনে করি না, আমি স্বামী বিবেকানন্দকে আমি হিন্দু ধর্মের প্রবর্তক বলে মনে করি, আমি রামকৃষ্ণ পরমহংসদেবকে মনে করি, আমি সারদা মাকে মনে করি। আরএসএস এর সবাই খারাপ, কথা আমি নিশ্চয়ই বলবো না, কিন্তু মনে রাখবেন গান্ধীজির হত্যাকারীদের সাথে যারা ঘর করে তাদের সাথে গান্ধীজির সামনে দাঁড়িয়ে বলি আমরা ঘর করি না, এটা মাথায় রাখবেন। সবচেয়ে বড় হিন্দু ধর্মের প্রবর্তক কে ছিলেন? স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, রানী রাসমণির লড়াই, মা সারদা, সব ভুলে গেলেন। এরা একটা নতুন হিন্দু ধর্মের আমদানি করছে। সেই হিন্দু ধর্মটা আমাদের হিন্দু ধর্ম নয়। ওরা একটা ঘৃণ্য ধর্মকে হিন্দু ধর্ম বলে চালানোর চেষ্টা করছে, যার সাথে আপনারও যোগাযোগ নেই, যার সাথে আমারও যোগাযোগ নেই। এটা বিজেপির একটা বড় খেলা। হিটলার একদিন এইরকম করে হিটলার হয়েছিল, মনে রাখবেন। চাউশেস্কু একদিন এইভাবে চাউশেস্কু তৈরি হয়েছিল। মুসলিনি একদিন এইভাবে মুসলিনি তৈরি হয়েছিল। আর আজ এই নরেন্দ্র মোদী বাবুদের সরকার শুধু পরিকল্পনা করে, নাটক তৈরি করে, নিজে তৈরি করে ঘটনা ভিডিওতে সাজিয়ে সব মিডিয়ায় পাঠিয়ে দিচ্ছে। আর মিডিয়ার কোনো ক্ষমতা নেই ওদের মুখের উপর একটি কথা বলবার, কারণ ও বেচারাদের কি দোষ? ওদের মালিকদের কিনে নিয়েছে। আর মালিকরা যদি কথা না শোনে, সঙ্গে সঙ্গে তার ওখানে ঝিঝির ঝিঝির করবে, টিভি চ্যানেলগুলো চালাতে দেবে না। অর্থাৎ সব কিনে নিয়েছে। আপনি কথা বলে প্রতিবাদ করতে পারবেন না। যখন এনআরসি হচ্ছিল, এনপিআর হচ্ছিল, দিল্লিতে কত লোক মারা গিয়েছিল দাঙ্গায়? আজ পর্যন্ত কেউ জানেন? যারা মারা গিয়েছে তাদের নাম কেউ জানেন? কত মানুষকে নর্দমা থেকে পাওয়া গিয়েছিল কেউ জানেন? না। যখন এরকম বড় একটা দাঙ্গা করে, পরে ওরা তার সাথে আরেকটা প্ল্যান করে। প্ল্যানটা কি? আজকে কৃষি আন্দোলনটা যাতে দানা বাঁধতে না পারে, তাই মনে রাখবেন নাটঙ্কি নাটঙ্কি খেলা চলছে। কখনো বলবে পাকিস্তান আমাকে আক্রমণ করছে, কখনো বলবে ইসরায়েল আমাকে আক্রমণ করছে, কখনো বলবে নেপাল আমাকে আক্রমণ করছে। সব এক হও আর চাষিদের কথা ভুলে যাও। প্রত্যেকটা আন্দোলনকে নষ্ট করবার জন্য ওদের পকেটে একটা করে চাবি কাঠি আছে, এবং সেটা হচ্ছে এক একটা স্লিপ তৈরি করে করছে। আজকে জিজ্ঞেস করি আমি আরএসএস এর বন্ধুদের, যদি আপনাদের প্রতি আমার একটুও সম্মান থাকে, যিনি সম্মানযোগ্য নিশ্চয়ই তাকে সম্মান করব, সবাইকে নয়। কি করে বেড়াচ্ছেন আর কাকে সাহায্য করে বেড়াচ্ছেন? আজকে কৃষকদের সব লুট করে নেবে, আর আপনারা গ্রামে গ্রামে গিয়ে বলবেন हम आए हैं दिल्ली से, पूरा दिल्ली ने आपको चावल दे रहा है और तृणमूल सब खा रहा है। खाली झूठा बात, गंधा बात, কুৎসা করা, অকথা বলা, কুকথা বলা, অকথ্য বলা, কুকথ্য বলা, অর্ধসত্য বলা, অর্ধনর গর্ধনরের দল বাংলায় বসে বসে শুধু বাংলার বদনাম করে চলেছে। আমফানে এক পয়সা দেবার ক্ষমতা নেই, বলে কৈফিয়ত দাও। আহা হা, মগের মুলুক, একেবারে ছেলের হাতের মুয়া। তৃণমূল কংগ্রেস কি করবে? কৈফিয়ত দাও, তুমি আগে কৈফিয়ত দাও। পিএম কেয়ারসের টাকা কোথায় গেল? তার কেন অডিট হবে না আমরা জানতে চাই। জিটিপিএল এ কার টাকা আছে? কোন টাকা কোখান থেকে যাচ্ছে? অনেক আছে। মনে রাখবেন, আপনাদের কাছে ইনপুট আছে, আমাদের কাছে নেই, এটা ভাবার কারণ নেই। ব্যক্তিগত অ্যাটাকে যাই না বলে যাচ্ছি না। প্রতিদিন আপনারা বাংলার পরিবার তো ছেড়ে দিন, আমার পরিবার তো ছেড়ে দিন। আমার পরিবারে কেউ অন্যায় করলে নিশ্চয়ই শাস্তি পাবে। আমি আইনের পক্ষে, আমি শান্তির পক্ষে, আমি কোনো ভায়োলেন্স পছন্দ করি না। কিন্তু আপনারা আমাকে বলুন তো, আমার পরিবার খারাপ, আপনার পরিবার খারাপ, বাংলার সব পরিবার খারাপ,
তোমরা ধোয়া তুলসী পাতা? গুজরাটের দাঙ্গা লোকে ভুলে গেছে? গুজরাটের দাঙ্গা লোকে ভুলে গেছে না? রেলের মধ্যে অত লোককে যাবে, হাজার হাজার কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন বানাবে, বানাক, আমার আপত্তি নেই, কিন্তু আমি এখনো মনে করি সংসদ ভবনের টাকাটা কৃষকদের দিয়ে দেওয়া উচিত ছিল। এখন সংসদ ভবন যা আছে তাতেই চলতে পারত। অর্থাৎ ধান আপনার ধান কেউ কেড়ে নিয়ে চলে যাবে, আপনি বুঝতে পারবেন না আইন কেড়ে নিয়েছে। আপনার আলু জোর করে কর্পোরেট কিনে নিয়ে চলে যাবে। আমি কর্পোরেটের বিরুদ্ধে নই, কিন্তু মনে রাখতে হবে আমার দেশের অধিকাংশ গরিব মানুষ যারা চাষি, ধান খেতে কাজ করে, ধান বানায়, ফসল ফলায়, সবজি উৎপাদন করে, হকার বেকার থেকে শুরু করে এরা আমার দেশের ম্যাক্সিমাম লোক। জেনে রাখবেন এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে আলু বাদ দিয়েছে, পেঁয়াজ বাদ দিয়েছে, তেল বাদ দিয়েছে, ভোজ্য তেল বাদ দিয়েছে। তার মানে বুঝতে পারছেন আগামী দিনটা কি হবে? আলু পেঁয়াজ পাবেন না, তখন বলবে মূলো খাও। মূলো যে খাবেন, একটা মূলোর দামও কত হবে সেটাও তারা ঠিক করবে। ধান কোথায় ধান করে? একটা তো আমি আপনাদের বললাম যে ক্রেতা ব্যবসায়িক সংস্থাগুলো, যেটা হচ্ছে দ্য ফার্মার্স প্রডিউস ট্রেড অ্যান্ড কমার্স বিল 2020 একটা, আর একটা হচ্ছে এসেন্সিয়াল কমোডিটিস থেকে তুলে নেওয়া, আর একটা বলছে তাছাড়াও বিদ্যুতের সরবরাহ। আমরা অনেক সময় বিদ্যুৎ চিপে দিই যারা চাষ করে, সরবরাহ চলবে কি চলবে না, সম্পূর্ণ প্রাইভেটাইজেশন হয়ে যাবে এবং বিদ্যুতের দাম বৃদ্ধি হবে এবং বিদ্যুতে কৃষককে যে ভর্তুকি দেওয়া হয়, সাবসিডি দেওয়া হয়, সেটাও বন্ধ করে দেওয়া হবে। আপনি আপনার সবজির দাম পাবেন না, হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন আপনার সবজি অন্য লোক তুলে নিয়ে চলে গেছে। এটাও আমার কাছে খবর এসছে, আমরা ক্রস চেক করছি। নওদায় একটা জায়গা আছে, ওখানে 100 একর জমির ওপর বড় বড় কোল্ড স্টোরেজ বানানো হচ্ছে। তার কারণ বাংলার ধান, বাংলার চাল বাংলার লোকেরা খাবে না, ইউপির চাল ইউপির লোকেরা খাবে না, পাঞ্জাবের চাল পাঞ্জাবের লোকেরা খাবে না, খাবে কয়েকজন জোদ্দার, কালোবাজারি জমিদার, হিটলার এবং চাউশেস্কুর দল। এই জন্য এগুলো করা হয়েছে। আর কি নির্লজ্জ, এত মিথ্যে কথা বলে এরা, কল্পনা করতে পারবেন না। আমি শুনেছি আজকেও, কালকে পাবলিসিটি পায়নি বেচারা, কি করবে, লোক ছিল না, জনসংযোগ করবে। জনগণ আছে তবে তো জনসংযোগ করবে, জন থাকলে তো সংযোগ হবে। কিছু গুন্ডাকে নিয়ে সংযোগ করতে গেছে কখনো কখনো। আজকেও আমি শুনেছি বলেছে কেন্দ্র চাল দেতা হ্যায়, সব টিএমসি খাতা হ্যায়। জিজ্ঞেস করুন রাজ্য থেকে টাকা कौन तुल लेता है? राज्य से पूरा रुपया लेके भागता है, हमारा रुपया नहीं देता है और तृणमूल कांग्रेस चाल खाता है। आप लोगों ने क्यों हमारा रुपया लेके जाता है? इनकम टैक्स का रुपया कौन लेता है? बंगाल का हर आदमी का, कस्टम्स का कौन लेता है? एक्साइज का कौन लेता है? जीएसटी का कौन लेता है? टैक्स लेता है 100% और देता है राज्य को खाली 40%। उसमें भी रुपया आप नहीं देते हैं और कहता है कौन दिया? दिल्ली दिया, कुछ नहीं दिया आपने बंगाल को। আমফান हुआ, अब कह के गया কি বলে গেছিলেন আপনারা? 1000 কোটি টাকা দিলাম, মাছের তেলে মাছ ভাজা, আমাদেরই টাকা অ্যাডভান্স করেছে, মানে রাজ্যের খাতের টাকা। বুঝুন অবস্থা। সারাক্ষণ মিথ্যে কথা বলে চলেছে, সারাক্ষণ মিথ্যে কথা বলে চলেছে যে বাংলায়। দেখুন আমি এরা কিরকম ভাবে বঞ্চনা করে দেখুন। আমি একটা বলি আপনাদের, বিজেপি সরকার মনে রাখবেন সবচেয়ে বেশি তার থ্রুতে ধান কিনেছে। কি ধান কিনেছে? উত্তরপ্রদেশ থেকে 71 লক্ষ কোটি টন, 71 লক্ষ টন, তেলেঙ্গানা থেকে 111 লক্ষ টন, অন্ধ্র থেকে 82 লক্ষ টন। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এত ধান থাকা সত্ত্বেও আমার চাষিরা এত ধান পালায় মাত্র
৭১,০০০ টন। ৭১,০০০, যেখানে নিচ্ছে ১৩৩ লক্ষ টন, ৭১ লক্ষ টন। তার মানে বাংলাকে বঞ্চনা লাঞ্ছনা। বাংলা কৃষকরা যাতে অভাবে পড়ে, ধান বেচতে বাধ্য হয় কম পয়সায়, আমরা আছি কৃষকদের পাশে। আমাদের পশ্চিমবঙ্গ সরকার গর্ব করে বলে আমরা ৪৩ লক্ষ টন ধান আমাদের কৃষকদের থেকে কিনেছি। চেক দিন, ধান নিন, চেক দিন। সত্যি কিনা বলুন আপনারা? আজকে একটা চাষির কাছ থেকে ধান কিনে আমায় রেশনে দিতে গেলে, খাদ্যসাথী আগে যেটা ২ টাকা করে চলতো, আমার খরচা হতো কত? ৩১ টাকা। আর দিতাম প্রতি কেজিতে ২ টাকা। এখন তো বিনা পয়সায় হয়ে গেছে। জুন মাস পর্যন্ত সব বিনা পয়সায় পাবেন রেশন। আবার আগামী দিন জুন মাসের পর থেকে পুরো ফ্রি রেশনই আমরা দেবো। আমি দেখি বিজেপি কি করতে পারে, আর কত বড় ক্ষমতা। আমরা শুধু বিনা পয়সায় খাদ্য নয়, স্বাস্থ্যও দিচ্ছি। কমরেড, আয়ুষ্মান ভব, এদের বলে আয়ুষ্মান না। আয়ুষ্মানের অপোজিট ওয়ার্ডটা কি হবে? না, আমরা কারো খারাপ চাই না। আমরা বলি আয়ু ভব, আরো বাঁচো, ৩০০ বছর বাঁচো, ৫০০ বছর বাঁচো জীবনে। আমরা কারো মৃত্যু চাই না, আমরা কোনো হিংসা চাই না, আমরা অশান্তি চাই না। আমরা শান্তির পথের লোক। তুমি মিথ্যে কথা বলছো, তোমার মিথ্যের সাথে আমরা সত্য দিয়ে লড়াই করব। কিন্তু তুমি আমায় বলো কিসের আয়ু, কিসের আয়ুষ্মান? ৫ লক্ষ টাকার ৬০ ভাগ কেন্দ্র দেবে আর ৪০ ভাগ রাজ্য দেবে, মানে জনগণকে দিতে হবে, আপনাকে দিতে হবে। তার মানে ৫ লাখের ও যদি ২.৫ লাখ দেয়, ২.৫ লাখ টাকা আপনাকে দিতে হবে। আর আমরা কি করেছি? স্বাস্থ্যসাথীর কার্ড ৫ লক্ষ টাকাই রাজ্য সরকার দেবে। ১ পয়সাও কারো কাছ থেকে আমরা নেব না, এমনকি জনগণের থেকেও নয়। আমি আমার হকার থেকে শুরু করে, বেকার থেকে শুরু করে, আমি আমার মা বোন থেকে, মা বোনেরাই কার্ডটা পাচ্ছেন, স্মার্ট কার্ড। গাড়িওয়ালা থেকে শুরু করে, ড্রাইভার, কন্ট্রাক্টর থেকে শুরু করে, কৃষক বন্ধুরা থেকে শুরু করে, ক্ষেত মজদুর থেকে শুরু করে, বাগচাষি থেকে শুরু করে, সবজিওয়ালা থেকে শুরু করে, ছৌ ভাই বোন থেকে শুরু করে, লোক প্রসার শিল্প থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, পুরোহিত থেকে শুরু করে, শিখ ভাই বোনেরা থেকে শুরু করে, বৌদ্ধ ভাই বোনেরা থেকে শুরু করে, রাজস্থানী ভাই বোনেরা থেকে শুরু করে, এমনকি গজু ভাই বোনেরা থেকেও শুরু করে, আমি সবাইকে বলবো স্বাস্থ্যসাথী করান। কারণ ৫ লাখ টাকার প্রাইভেটেও ট্রিটমেন্ট করতে পারবেন। সরকারি হাসপাতালে সরকার বিনা পয়সায় দিচ্ছে। দেখান তো একটা আমাকে। আমরাও ৩৪ বছর রাজনীতি করেছি সিপিএমের আমলে। ছোট্টবেলা থেকে আমি দেখেছি একটা রোগী ভর্তি করতে পারতাম না। একটা রোগী ভর্তি হতে গেলে ঢুকতো জীবন্ত অবস্থায়, ফিরে আসতো মৃত অবস্থায়। বেডের ভাড়া কত ছিল, ওষুধের দাম কত ছিল, অপারেশন করতে কত টাকা লাগতো, এখন বিনা পয়সায় হয়ে গেছে সব। সব স্বাস্থ্য, সরকারি স্বাস্থ্য বিনা পয়সায়। এই যে এত বড় একটা করোনা হয়ে গেল, এখনো চলছে, সব বিনা পয়সায় ট্রিটমেন্ট করেছি। এমনকি আমাদের সাধারণ মানুষের ট্রিটমেন্ট প্রাইভেট হসপিটাল অনেকগুলো আমরা ৫৫টা নিয়েছি, যেখানে বিনা পয়সায় ট্রিটমেন্ট করে দিচ্ছি। কোভিডের সাথে লড়াই করতে গিয়ে আমার অনেক ভাই বোনেরা মারা গেছেন। ডাক্তার হোক, হেলথ ওয়ার্কার হোক, আশাকর্মী হোক, বিডিও হোক, পুলিশ হোক, অনেকেই মারা গেছে। এবং যারাই মারা গেছে তাদের পরিবারকে আমরা রাজ্য সরকার থেকে ১০ লাখ টাকা করে দিয়েছি। এবং যারা কাজ করতে করতে কোভিড ওয়ারিয়াররা আক্রান্ত হয়েছে, এই সব সার্ভিসে আছে, তাদের আমরা ১ লাখ টাকা করে দিয়েছি। তাদের বিনা পয়সায় ট্রিটমেন্ট করে দিয়েছি। এবং যারা মারা গেছে তাদের পরিবারকে, যারা এই সমস্ত কাজকর্ম করে, তাদের একটা করে চাকরি পর্যন্ত দিয়েছি। তারা অনেক করেছেন। আপনারা দেখলেন তো, কোভিড চলছিল, হঠাৎ একদিন লকডাউন। লকডাউন মানে ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন মানে শাটডাউন, শাটডাউন মানে ডাউন ডাউন। হঠাৎ করে বলে দিল যাও বাড়ি চলে যাও। শ্রমিকরা আসতে শুরু করলো। কেউ ৭ দিন রাস্তায় হাঁটছে, কেউ বাচ্চাকে কাঁধে নিয়ে হাঁটছে, কেউ রাস্তায় হাঁটতে হাঁটতে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ১ পয়সা ট্রেনের ভাড়া পর্যন্ত দিল না।
হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ওদের আছে। স্টেট গভর্নমেন্টের ব্যাংক নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাংক আছে, মনে রাখবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ওরা টাকা চাইলে ছাপতে পারে, আমরা পারি না। তা সত্ত্বেও কাউকে দেয়নি। 300টা ট্রেন পুরো ভাড়া করে আমি মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে এসেছি বাংলায়, এবং রাজস্থান থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করুন, আমরা বাস ভাড়া করে করে নিয়ে এসেছি। আমার মনে আছে সেই দিনগুলোর কথা, 7-8 মাসের তো কথা। চেন্নাইয়ে গেছে, পয়সা ফুরিয়ে গেছে, হোটেলে থাকার খরচ নেই, খাবার খরচ নেই, এইখান থেকে টাকা পাঠিয়েছি, তবে তারা হোটেলে থেকেছে, তবে তারা হোটেলে খেয়েছে, এটা পর্যন্ত করে দিয়েছি। এটা মাথায় রাখবেন। আজকে বড় বড় কথা, তাই বলি যে কৃষকদের ওপরে যে অত্যাচার চলছে, 3টে বিল উইথড্র করতে হবে। এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্টের থেকে আলু সরানো চলবে না, তেল সরানো চলবে না, খাদ্যের তেল, পেঁয়াজ সরানো চলবে না। সাধারণ মানুষ যাতে খাবারটা ঠিক মতো পায়। কৃষকের জমির ধান, তার একটা লিমিটেশন থাকবে। এক একজন কৃষকের ধান জোর করে তুলে নিয়ে কালোবাজারি করবে, মজদুরদারি করবে, তাহলে কিন্তু সাধারণ মানুষ খেতে পাবে না। কয়েকটা কোটিপতি সংস্থান হবে, কোটি কোটি কোটিপতি সংস্থান হবে, সাধারণ মানুষের হবে না। এটা মাথায় রাখবেন। এটা অ্যান্টি ফার্মার্স বিল, অ্যান্টি পিপল বিল। তাই সাপোর্ট দিচ্ছি না। আমাদের এখানে যদি বলেন আমরা কৃষক বন্ধু দিচ্ছি, 18 থেকে 60 বছরের মধ্যে কেউ মারা গেলে 2 লক্ষ টাকা পাবে। আমরা কৃষকদের 5,000 টাকা করে বছরে দিচ্ছি। যার 1 কাঠা জমিও আছে সেও 1100 টাকা পায়। মনে রাখবেন, আমরা শস্য বীমা টোটাল বিনা পয়সায়, 1 পয়সা কৃষকদের দিতে হয় না। 100% 700 কোটি টাকা বছরে আমরা দিই কৃষকদের জমি নষ্ট হয়ে গেলে তারা যাতে ক্ষতিপূরণ পায়। আমরা কৃষকদের জমির খাজনা নেওয়া বন্ধ করে দিয়েছি। কৃষি জমির আমরা কৃষকদের জমির খাজনা নিই না। এবং আমি একথাও বলেছি, যারা এখনো কৃষক বন্ধু কার্ড পাননি, দুয়ারে দুয়ারে সরকারে যাবেন, গিয়ে নিজে একটা দরখাস্ত লিখবেন। সেলফ অ্যাটেস্টেশন এখানে অ্যালাউড আছে আইনত, যে আমার অমুক নাম, আমার বাবার নামেই, আমার পরিবারে এত সদস্যা, আমার ফোন নাম্বারেই, আমার এইটুকু জমি আছে, আমার নামটা কৃষক বন্ধুতে সংযোজিত করা হোক। এই চিঠিটা জমা দেবেন। মিউটেশন যারা করছে না, করতে ঝোলাচ্ছে বা টাইম নিচ্ছে, এটা তাদের মুখের ওপর একটা যোগ্য জবাব হবে। মনে রাখবেন, আমরা অলরেডি অর্ডার দিয়েছি, চিফ সেক্রেটারি অর্ডার দিয়েছেন, যারা সেলফ অ্যাটেস্টেশন করবেন, সে যদি কিছু ভুল লেখে সরকারকে প্রতারিত করে, তার জন্য আইন আছে, আইন অনুযায়ী অ্যাকশন হবে। কিন্তু আমি এটা চাই না আমার কোনো কৃষক বন্ধু এর জন্য সাফার করুক। সেই জন্য আপনাদের ওই দরখাস্ত কিন্তু অ্যাকসেপ্টেড হবে। ওই করে আপনারা কৃষক বন্ধুতে নামটা তুলে নিন। আমাদের এখানে 3 টাইমস ইনকাম হয়েছে, বেড়েছে কৃষকদের। আমাদের এই 8 বছর, 1 বছর তো প্যান্ডামিক চলছে, 9 বছর তো হয়েছে, 10 বছর তো কোনো হয়নি, হতে এখনো 6 মাস বাকি আছে। কৃষক বন্ধু 73 লক্ষ ফার্মার্স বেনিফিটেড হয়েছে অলরেডি। খাজনা মিউটেশন সম্পূর্ণ ওয়েব করা হয়েছে। কৃষক কমন ওয়ার্ড পরপর 6 বছর আমরা পেয়েছি। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তুমি যখন এই অ্যাওয়ার্ডগুলো দাও, তখন দেখো না যে মমতা ব্যানার্জি কাজ করে কি করে না। তোমাদের হাত দিয়ে অ্যাওয়ার্ডগুলো বেরিয়েছে কি করে জানতে পারোনি? জানতে পারলে লাউ শাকের ডাটা আর পালং শাকের ডাটার মতো লুকিয়ে রাখতে। শুধু বলে ডাটা দাও। কিসের ডাটা? তোমার বাড়িতে কজন আছে ডাটা দাও, তোমার বাবার নাম কি দাও, তোমার মার নাম কি দাও, তোমার কি কি অসুখ আছে জানাও, তোমার পরিবারে কে কে আছে জানাও, তুমি কার সাথে প্রেম করো জানাও, তুমি কার সাথে ঘুরতে যাও বা না জানাও, তুমি কার সাথে সিনেমা যাও বানাও জানাও, তোমার লিভারের অসুখ আছে না তোমার ক্যান্সার অসুখ আছে, সব জানাও। সব ডেটা ওর চাই। তার কারণ ডেটা কালেকশন করে আপনার ভবিষ্যৎ নষ্ট করবে। দেখছেন তো, ডেটা করতে গিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে পালিয়ে যাচ্ছে। কার টাকা কে তুলে নিচ্ছে? কোথায় সিকিউরিটি আছে? একবার বললো আইডেন্টিটি কার্ড, একবার বললে ইউনিক কার্ড, এখন আবার বলছে 1 নেশন 1 ম্যান। মানে শুধু বিজেপি একা থাকবে আর কেউ থাকবে না, সবাই মরে যান,
একা থাকবে, একা নেতা থাকবে, আর একা দেশ থাকবে, আর কেউ থাকবে না। সেটা তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে হয়, অন্য কিছুতে তো হয় না। ইট ইজ ডেঞ্জারাস দেন এনিথিং এলস। আপনাদের বলি তাই, আমাদের 70 লক্ষ কিষাণ ক্রেডিট কার্ড আছে, এবছরে আমরা 20 লক্ষ করেছি। 186টা কিষাণ মান্ডি আছে, এবং সেই জন্যেই আমরা মনে করি চাল, ডাল, আটা, আলু, চিনি, পেঁয়াজ, ভোজ্য তেল সহ 20টির বেশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য অত্যাবশ্যক তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মজুত করার ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ কালোবাজারিরা টাকা ইনকাম করবে, আর ওদের পকেটে টাকা যাবে, সাধারণ মানুষ খেতে পাবে না, না খেতে পেয়ে মারা যাবে। আলুর দাম 50 টাকা হবে, পেঁয়াজের দাম 80 টাকা হবে, বাজারে জিনিস পাওয়া যাবে না। এই জিনিস আমরা সহ্য করব না। এর জন্য আন্দোলন চলছে, গত 3 দিন ধরে আন্দোলন চলছে। আগামীকাল 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের প্রোগ্রাম আছে, বঙ্গধ্বনি যাত্রা আছে। ফার্মার্সদের এই ব্যাপারগুলো নিয়ে, শ্রমিকদের এই ব্যাপারগুলো নিয়ে, পাবলিক সেক্টর বন্ধের ব্যাপারগুলো নিয়ে, মানুষের কি সমস্যা আছে জানবার নিয়ে তারা বঙ্গধ্বনি যাত্রা করবেন, এবং তারা অনেকগুলো গ্রাম কভার করবেন। এছাড়াও বেচা পূর্ণেন্দু দাদের আমি স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিচ্ছি, এবং দোলা সেনকেও, রিগার্ডিং ট্রেড ইউনিয়ন, মলয় ঘটক, চন্দ্রিমা দেখে নাও সকলে, আসানসোল, দুর্গাপুর বেল্টেও যারা আছে, ব্যারাকপুর, কৃষকদের এই প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ করবে। কোনোদিন রেল স্টেশনে করবে, বঙ্গধ্বনি যাত্রা যেমন হচ্ছে হবে, তাছাড়াও রেল স্টেশনের সামনে সামনে পথসভা, মার্কেটে মার্কেটে পথসভা, বাজারে বাজারে পথসভা, মানুষকে বোঝানো, এটা যেন কন্টিনিউ করে। আর বিজেপির ক্যারেক্টারটা একটু মানুষের কাছে তুলে ধরা। বিজেপির মতো এত জব্বর, এ গার্বেজ অফ লাইস আর কেউ বলে না। এই রকম পার্টি ক্ষমতায় আসলে সর্বনাশ করে দেবে। আর একটা কথা মনে রাখবেন, বিজেপি বাংলার পার্টি নয়, ওটা দিল্লির পার্টি, এবং দিল্লি থেকেও গুজরাটের পার্টি। কিছুদিন আগে, কয়েক বছর আগে নচিকেতা একটা গান গেয়েছিল, যে গানটার লাইনটা আমার প্রায় প্রায় মনে করিয়ে দেয়। গুজরাটে যখন দাঙ্গা হয় তারপরে, যে বাংলাটাকে গুজরাট হতে দেব না। আজ আবার বলি, গুজরাটকে আমি ভালোবাসি, ইউপিকে ভালোবাসি, পাঞ্জাবকে ভালোবাসি, রাজস্থানকে ভালোবাসি, বিহারকে ভালোবাসি, সাউথ ইন্ডিয়া থেকে নর্থ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট সব ভালোবাসি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, গুন্ডামি ভালোবাসি না, দাদাগিরি পছন্দ করি না। আর বাইরে থেকে গুন্ডা নিয়ে এসে গ্রামে গ্রামে ঢুকে যে কাজ ওরা করছে, গ্রামে বাইরের কাউকে দেখলেই থানায় ডায়েরি করবেন, আর মেয়েদের বলবেন বেরিয়ে জিজ্ঞেস করতে, আপনি কেন এসছেন, আপনি কে, আপনাকে তো চিনি না, কি করে এলেন, কোথার থেকে এলেন, কেন এলেন, আমার বাড়ি থেকে কিছু আছে আপনার নিয়ে যাওয়ার জন্য, আমার মেয়েরা সুরক্ষিত থাকবে তো, আমার মেয়েটাকে তুলে নিতে আসেননি তো, আমার ছেলেটাকে তুলে নিতে আসেননি তো, আমার পরিবারকে তুলে নিতে আসেননি তো, আমার সম্মান, বাংলার অস্তিত্বের ঠিকানা থাকবে তো। একদম চেস করবেন। আমি দেখতে চাই এদের কত বড় উদ্ধত্তর ক্ষমতা। প্রতিদিন বেটাদের কাজ নেই, কর্ম নেই, কয়েকটা লোক ইংরি বিংরি চিংড়ি, অঙ্কা বঙ্কা শ্যাঙ্কার, কতগুলো দল প্রতিদিন বাংলার নামে। বাংলায় ল অ্যান্ড অর্ডার নেই। আমি জানি না, একজন ভদ্রলোক তিনি কনস্টিটিউশন নিয়ে চলেন, আমি নাম বলবো না, কনস্টিটিউশন নিয়ে অনেকে চলে, আমিও চলি, আমার ক্ষেত্রেও হতে পারে। বলছে ফায়ার ব্রিগেডকে ডাকো, বাংলায় আগুন লেগেছে। আমি বলি ফায়ার ব্রিগেডটা ফার্স্ট তোমাকে ডাকা উচিত, তার কারণ তোমার মাথাটা ঠান্ডা করার জন্য। ফায়ার ব্রিগেড ডাকো, বাংলায় আগুন লেগেছে। আগুন আমি চোখে দেখতে পারলাম না, আপনি চোখে দেখতে পারলেন না। কলকাতা সবচেয়ে সেফেস্ট সিটি, এটা হচ্ছে রেকর্ডে বলছে, ক্রাইম রেকর্ডে। বাংলা এত ভালো জায়গা, লজ্জা করে না বাংলার বদনাম করতে? আর মিথ্যে কথা কত বড় বলে আপনারা জানেন। আমি একটা উদাহরণ দিই, বেশি বলবো না, একটা আরো উদাহরণ দিই। যারা পুরুলিয়া থেকে, বাঁকুড়া থেকে, মিদনাপুর থেকে ছৌ ভাই বোনেরা এসছেন, বাংলা বুঝতে পারছেন তো ভালো করে? আমার আদিবাসী ভাই বোনেরা কোনো অসুবিধা নেই, মাহাতো ভোজ সব কোনো অসুবিধা নেই। বাবুরা কালকেও মিটিং করে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নাকি জন্মগ্রহণ করেছেন বিশ্বভারতীতে, শান্তিনিকেতনে। বলুন এর থেকে বড় মিথ্যে কথা আর কি হতে পারে? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মাবার 1861 সালের পর 60 বছর বাদে বিশ্বভারতী সম্ভবত তৈরি হয়েছিল। আর
তুমি বলছো রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীতে গিয়ে জন্মগ্রহণ করেছে, তাহলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা কোথায় গেল? তাহলে জোড়াসাঁকো ঠাকুর বাড়িটা কোথায় গেল? রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে যারা এত বড় জলজ্যান্ত মিথ্যে কথা বলতে পারে, তারা আমার নামে বলবে, আপনার নামে বলবে, এতে আর লজ্জা করার কি আছে? এটা বাংলার লজ্জা। আমি বাংলার সভ্যতা প্রেমী, সাংস্কৃতিক প্রেমী, বুদ্ধিজীবী থেকে শুরু করে সবাইকে বলবো, প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন, কণ্ঠে গর্জন করুন, তর্জন করুন। এ গর্ব রবীন্দ্রনাথে অর্জন করিয়েছে বাংলাকে। বাংলার মাটি মাথা নত করে চলে না। জিজ্ঞেস করুন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে বিরসা মুন্ডার নামে অন্য আরেকজনকে বিরসা মুন্ডা বানিয়ে, এই পলিটিক্স বেশি দিন চিরস্থায়ী হয় না। ফেক পলিটিক্স, ফেক কথাবার্তা, ফেক নিউজ, ফেক ভিউজ, ফেক মিশন, ফেক অ্যাকশন অ্যান্ড ফেক, টোটালটাই ফেকের ওপরে চলছে। এই জিনিস চলতে পারে না, কখনো চলতে পারে না। আইন শৃঙ্খলা বল, উত্তরপ্রদেশে কাউকে এফআইআর করতে দাও, বিহারে কাউকে দাও বাবা, মধ্যপ্রদেশে কাউকে দাও না, তোমার রাজ্যগুলোতে কাউকে দাও। আমি তো একটা আপনাদের কাছে একটা কাগজ বলবো, প্রেসকেও আমি দিয়ে দিতে বলবো, সময় দিয়ে দিও। ল অ্যান্ড অর্ডার, এটা আমি 2019-এর ক্রাইম রেকর্ড বলছি, আবার বলছি সবে এটা 20। বলছে ওরা দিচ্ছে না তাই ক্রাইম রেকর্ড বের করতে পারছে না, মানে তারা একটু ভালো করে একটু মশলা টশলা দিয়ে, দারুচিনি, লবঙ্গ টবঙ্গ দিয়ে, পেঁয়াজ আটা দিয়ে ভালো করে বেটে একটু তৈরি করতে পারে গল্প। সবটাই তো তৈরি করে এজেন্সি সব তো কিনে নিয়েছে। 2019 মানে কত? আজকে তো 20 তো এখনো শেষ হয়নি। তা 2019-এর রেকর্ড আমি ডাটা বলি 2019-এর ডাটা, এটা লাউয়ের ডাটা নয়, এটা পালং শাকের ডাটাও নয়, এটা লাল শাকের ডাটাও নয়, আর হিন্দিতে যাকে বলে ডাটা মানে আমাদের চমকায়, সে ডাটাও নয়। পলিটিক্যাল মার্ডার 2001 সালের থেকে, 2001 সালের মে মাস থেকে 2011 সালের মে মাস পর্যন্ত কত ছিল বাংলায়? 663। আর ফ্রম জুন 2011 থেকে 2019 পঞ্চায়েত ইলেকশন সব নিয়ে 153। কম হলো না বেশি হলো? 663, 153। তার মধ্যে দুটো পঞ্চায়েত ইলেকশন গেছে। পঞ্চায়েত ইলেকশনে কিছু গ্রামীণ ক্লাস হয়, আপনারা জানেন, আমরা না মানলেও হয়। রেপ অ্যান্ড ক্রাইম এগেনস্ট উইমেন, কথায় কথায় মহিলা কমিশন পাঠিয়ে দিচ্ছে পার্টির মেম্বার, অফিসারদের দিল্লিতে ডেকে পাঠাচ্ছে, আর গভবাবুরা ডেকে পাঠাচ্ছেন। যা ইচ্ছে বিজেপি বলে আসছে তাই বলে বেড়াচ্ছেন। কনস্টিটিউশনটা পর্যন্ত তারা ভুলে গেছেন। হোম মিনিস্ট্রি থেকে শুরু করে টোটালটা A to Z। 2012-তে ক্রাইম এগেনস্ট উইমেন কত ছিল? 2046। 2019-এ কত হয়েছে? 1068। আরও কমুক আমরা চাই। এই জন্যই আমরা 45টা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছি মেয়েদের জন্য, 85টা ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেছি আমরা পস্কো কোর্ট তৈরি করেছি 7টা, আমরা 19টা মানবাধিকার কমিশন তৈরি করেছি, আমরা 3 দিনের মধ্যে ধর্ষণ কেসের বিচার করে আমরা তাকে যাবজ্জীবন করিয়েছি। কোথাও দেখাতে পারবেন না। রেপ কেস ড্রপিং, এবার কলকাতা অ্যাডজাস্ট সেফেস্ট সিটি টুয়াইস, পরপর 2 বছর সেফেস্ট সিটি প্রমাণিত হলো। লজ্জা করে না বিজেপি? লজ্জা করে না? বাজে কথা বলে, বাজে কথা বলে, গর্ধ সত্য কথা বলে, গর্ধ মিথ্যা কথা বলে, গর্ধ শক্তি, আর বাজে কথা বলে। নকশাল, কেএলও হিলস, কমিউনাল সিচুয়েশন ফেস্টিভ্যাল, সব ফেস্টিভ্যাল হয়েছে। কি চোখে দেখোনি? চোখে কি মানে লুকো প্লাস্টার লাগিয়েছিলে, না আঠা আটকেছিলে, না মুখে গোরত্ন গোবর্ধন তৈরি করবার জন্য মুখটা বন্ধ রেখেছিলে? দুর্গাপুজো হয়নি বাংলায়? কোনো ঝামেলা হয়েছে? ঈদ হয়নি বাংলায়? কোনো ঝামেলা হয়েছে? বকরি ঈদ হয়নি?
কোনো ঝামেলা হয়েছে? কালী পুজো হয়নি, কোনো ঝামেলা হয়েছে? ছট পুজো হয়নি, কোনো ঝামেলা হয়েছে? জগদ্ধাত্রী পুজো হয়নি, কোনো ঝামেলা হয়েছে? প্রত্যেকটা সংস্কৃতি থেকে শুরু করে প্রত্যেকটা একেবারে মাঝি থান, জহর থান থেকে শুরু করে মনসা থান, সব জায়গায় সব প্রোগ্রাম হয়েছে। লজ্জা করে না শুধু মিথ্যে কথা বলতে? একটা কিচ্ছু করতে পারে না, নিষ্কর্মার ঢেকি। শুধু বসে বসে গ্রামগঞ্জে মায়েরা ঢেকিতে করে চাল ছাটে, ঢেকি ছাটা চাল বলি আমরা, গর্ব করে বলি। আর এরা হচ্ছে নিষ্কর্মার ঢেকি, সেজে গুজে চলে আসছে, কোনো কাজ নেই। বর্ডার সামলাবে না, দেশ দেখবে না, দেশকে ভালোবাসবে না, দেশের কোনো কাজ করবে না। প্রতিদিন সপ্তাহে 3টে করে রেডিওয়ে ভাষণ আর মিডিয়াতে ভাষণ, 4 ঘন্টা করে মিডিয়াতে ভাষণ দেবে। আর এমন করে ভাষণ দেবে যেন মনে হয় সবাই বোকা গাধা আর ওনারা হচ্ছে বুদ্ধিমানের দল। এ চলেগা, ও করেগা, এ দেখেগা, মিত্র ক্যা মিত্র, সারাক্ষণ ভাষণ চলছে। এখন তো মনে হয় মিত্র টিত্র একটু বন্ধ হয়েছে, এখন ভ্যাকসিন চলছে, এখন ভ্যাকসিন চলছে। সুতরাং ভ্যাক 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 করতে করতে এই পার্টিটা খুব শীঘ্রই হারিয়ে যাবে। কিছু গুন্ডাকে নিয়ে গুন্ডামি করছে। কালকে হেস্টিংসে যান, গিয়ে দেখুন কারা ছিল ওইটাতে, কারা ছিল? তোমার দলে যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিয়ে এসেছিল, আমাদের বুকের পাঁজর ভেঙে দিয়ে গিয়েছিল, তারা। তোমার দলের লোককে দিয়ে তুমি নাটক তৈরি করছো, তোমার দলের লোককে দিয়ে তুমি নাটক সাজাচ্ছ। টুইটারে ধরা পড়েছিল কে? ফেক টুইট করবার জন্য তোমার আইটি কোম্পানি। ভুলে যেও না, ডোন্ট ফরগেট অল দিস। প্রতিদিন মিথ্যে কথা, বিশ্বাস করবেন না, সোশ্যাল নেটওয়ার্কে মিথ্যে কথা বলে, কোটি কোটি টাকা খরচা করে ভিডিও তৈরি করে। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে, ভিডিওতে বলছে বেঙ্গলে দেখো কে আচাল রায়। আমি পরে ছবিটা দেখতে দেখতে দেখি, আরে এই তো বাংলাদেশের ফ্ল্যাগ, এটা বাংলাদেশের ঘটনা, বলে দিচ্ছে বেঙ্গলে হয়েছে। একটা ভোজপুরি সিনেমা হয়েছে, ভোজপুরি সিনেমায় একটা সিনে দেখাচ্ছে কেউ একজন একটা মহিলার কাপড় ধরে টানছে, বলছে দেখো বাংলা এটা কাপড় ধরে টানছে। এত বদমাশ একটা পার্টি, খালি বেইজ্জত করা ছাড়া, অসম্মান করা ছাড়া নিজেদের আত্মসম্মান বলে কিছু নেই। দেশের মানুষকে সব লুটে নিয়েছে। যত লুটেরারা হচ্ছে এখন, ওদের পকেটের বড় অ্যাসেট। যার যত বেশি করাপশন, সে বিজেপির সবচেয়ে 1 নম্বরই নেতা। যে বিজেপির যার সবচেয়ে বেশি করাপশন, তারা ওদের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ছাগলের 3য় ছানারা এখন হয়েছে বাবুদের 1 নম্বর ছানা। তৃণমূলে থাকলে তারা খাদ্যের দানা, আর তৃণমূলে থাকলে তারা সারদা নারদার ছানা, আর বিজেপিতে গেলে রত্ন গর্ভা, একেবারে রত্নের ছানা। আর এই সারদা নারদা আগামী দিন প্রমাণ হবে। তৃণমূলের আমলে হয়নি সারদা, সিপিএমের আমলে হয়েছে। আর বিজেপি তুমি সব জানতে। একটু খেলো না পিংপং, একটু পিংপং খেলো, একটু ডিংডং খেলো, অনেক কিছু আছে। একটু জিটিপিএল খেলো, একটু রাফেল খেলো, খেলার অনেক আছে। খেলতে চাও বলো কবে খেলবে। জনগণ থাকুক দর্শক, তোমরা একদিকে থাকবে, আমি একা থাকবো একদিকে, আর একদিকে তুমি সারা দেশ নিয়ে, সারা ভারত সরকার নিয়ে থাকবে। আমি দেখিয়ে দেবো কার কত কবজির জোর, আর কার কত মনের জোর, আর কার কত কথা বলার জোর। শক্তিশালী সেই হয়, স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ, একথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, মনে রাখবেন। প্রতিদিন যেন আর কোনো পার্টি প্রোগ্রাম করবে না। কোনোদিন একটা চিফ মিনিস্টার চলে আসছে, কাজ নেই তো কিছু, লোকের কাজ করে না। কোনোদিন হোম মিনিস্টার চলে আসছে, কোনোদিন ওই আর একটা মিনিস্টার চলে আসছে, কোনোদিন চাড্ডা নাড্ডা ফাড্ডা ভাড্ডা গাড্ডা সব চলে আসছে একটা করে। আর তারা একা প্রোগ্রাম করবে, আর কেউ করবে না। আর যেদিন তারা প্রোগ্রাম করবে, লোক যদি না আসে, তাহলে নিজে সাজিয়ে রাখবে, যাতে নটঙ্কি করে ন্যাশনাল নিউজে ভালো করে দেখায় যে দেখো আমায় মেরেছে। আহারে, তোমার পেছনে 50টা গাড়ি কেন যায়? আমার পেছনে 3টে গাড়ি যায়, 2টো গাড়ি কলকাতায়। আমি অ্যালাউ করি না, আমি লাল লাইটও বাজাতে দিই না। তোমাদের একটা নেতা আসছে, ভালো কথা, ওয়েলকাম। আমরা কোনো ভায়োলেন্স চাই নাই, ভায়োলেন্স নিন্দা করি। একটা নেতার পেছনে 50টা গাড়ি কেন যাবে?
50টা গাড়ি যদি যায়, একটা গাড়ি তো আর একটা গাড়িকে ওভারটেক করতে গিয়েও অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা তো তোমাদের লাইফ রিস্ক থাকে। এটা তোমরা পার্টিকে কন্ট্রোল করতে পারো না? করতে হবে তো ভালো থাকতে গেলে। তোমার 50টা গাড়ির কনভয়, তার মধ্যে আবার প্রেসের কনভয় 30টা, তার মধ্যে বাইকের কনভয় আবার 40টা। তাহলে কে দেখছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? তার মানে কি প্ল্যান করা ছিল? কেউ একটা ঢিল মারছে, লেজুর কাজ, লেজুরের গাড়ির যে বলে না টেল কার, পেছনে যে কারটা যায়, টেল কারে একটা কাচের এতে একটা ইট এসে পড়ছে। তো বন্ধুটা কে দেখলো? কি করে দেখলো? ছবিটা কি করে তুললো? ভিডিওটা কি করে তৈরি হলো? এত তাড়াতাড়ি সব হয়ে গেল। ইউ আর সো ওয়ার স্মার্ট। মনে হচ্ছে স্যাটেলাইট থেকে কাজ করছে। তো স্যাটেলাইট থেকে যদি কাজ করতে পারেন, আপনাদের সাথে তো এমনকি এলাকার অ্যাংলা বাংলা চ্যাংরা তাদেরও অনেক সম্মান আছে বলে আমি মনে করি। এক একটা খুঁটির জোর নাই, না এপাশ না ওপাশ ধপাস, সেগুলোর পেছনে 4টে করে সিকিউরিটি ঘুরে বেড়াচ্ছে। সিকিউরিটিগুলো কালো কালো ড্রেস পরে বড় বড় বন্দুক নিয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাহারা দিচ্ছে। তা এত তোমার সিআইএসএফ আছে, এত তোমার বিএসএফ আছে, এত তোমার সিআরপিএফ আছে, এত তোমার কমান্ডো আছে, এত তোমার এত ফোর্স আছে, তাহলে তোমার গাড়িতে হাত দিতে পারে কি করে? তোমরা তো আমাদের নির্ভর করো না, তোমরা তো নির্ভর করো সেন্ট্রাল ফোর্সকে। তোমরা তো স্টেটকে না জানিয়ে কত লোককে সিকিউরিটি দিয়েছি। আই চ্যালেঞ্জেস, আমরা বারবার ওনাদের বলেছি, স্টেট যদি সিকিউরিটি না দেয়, স্টেটের যদি মনে হয় প্রবলেম, স্টেটকে বলবেন, স্টেট বিচার করবে। কিন্তু আপনার অধিকার নেই ল অ্যান্ড অর্ডার সাবজেক্টে ইন্টারফেয়ার করার, আপনি তাও করছেন। ইজ ইট নট দ্য বুলডোজ অফ দ্য ফেডারেল স্ট্রাকচার? তুমি বিজেপির এ থেকে জেড পর্যন্ত খায় না মাথায় দেয়, এক একটা গুন্ডাকে পর্যন্ত 4টে-6টা করে সিকিউরিটি দিয়ে রেখে দিয়েছো, আর স্টেট গভর্নমেন্টকে তোমরা জানাও না। তোমরা স্টেট গভর্নমেন্টকে জানাবার প্রয়োজন মনে করো না। প্রবলেম হলে তখন স্টেটকে গালাগালি দাও, আর নিজেরা যখন সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ এর জওয়ানদের পার্টির ক্যাডারদের সাথে দাও, আর তোমার পার্টির ক্যাডাররা যখন আর্মস নিয়ে রাস্তায় নামে, লাঠি নিয়ে, গুলি নিয়ে, বন্দুক নিয়ে, ছড়রা নিয়ে, তখন তুমি আমাদের নামে দোষ দাও। স্টেটকে ডিপেন্ড করো, স্টেট ফুল প্রোটেকশন দেওয়ার অধিকারী, এবং আমরা দিই, যেই আসুক আমরা দিই। আমরা বিরোধী বা সরকার বলে কিছু মনে করি না, আমরা মনে করি সব মানুষেরই অধিকার সমান। আমি তৃণমূল কংগ্রেসের থেকেও বেশি অপোজিশন পার্টিকে অনেক সম্মান দিই। তাতেও যদি তোমাদের সন্তুষ্টি না হয়, আমি বলি, আমি দিল্লি গেলে তোমরা কি করো ভুলে গেছো? আমি গেলে ডেরেক আর অভিষেকের 2টো ফ্ল্যাট আছে অ্যাজ এ এমপি। ওটা এমপিদের গভর্নমেন্ট দেয়, সব এমপিদের দেয়, সব পার্টির 2টো রুম আছে। আমি বঙ্গভবনে থাকি না, আমি ডেরেক যেহেতু থাকে ওখানে, অভিষেকও থাকে না, আমি একটা রুমে থাকি যখন আমি দিল্লি যাই। যতবার আমি দিল্লি যাই, বিজেপির লোকগুলো গিয়ে আমার বাড়ি ঘেরাও করে। যতবার আমি দিল্লি যাই, প্ল্যানিং কমিশন থেকে শুরু করে আপনারা দেখেছেন, প্রত্যেকবার আমার বাড়ির সামনে ঝামেলা করে, প্রত্যেকবার আমার গাড়ির সামনে ঝামেলা করে। তো মহারাজ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। মনে রেখো, সম্মান আশা করা উচিত। সম্মানিত হতে গেলে নিজেকে অন্যকে সম্মানিত করতে হয়। আমি সেই সম্মানটা করতে জানি। আর যদি কোনো ছোট ঘটনাও ঘটে থাকে, আমি জানি না কি করে ঘটেছে, কারণ সিরাকলে একটা প্রোগ্রাম আমাদের ছিল, সেখানে আমাদের ছেলেদের আমরা বলেছিলাম না করতে, ওরা করেনি, পরে করেছে টাইম অ্যাডজাস্ট করে। সিরাকলে কিছু হয়নি। একটা চায়ের দোকানের সামনে না বাস স্ট্যান্ডের সামনে কোথায় তোমার 50টা গাড়ির লেজুর কে কাকে ধাক্কা মেরেছে, না কে কাকে থ্রো করেছে, না প্ল্যানিং করে করেছো। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরটা প্ল্যানিং করে করেছিলে। আমি পুলিশকে বলেছি টোটাল এনকোয়ারি করতে, এনকোয়ারি করে দেখতে। তার কারণ সব মিথ্যে সহ্য করব না, অনেক হয়েছে। ফেয়ার এনাফ, এনাফ ইজ এনাফ। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান নিয়ে যে বিতর্ক তৈরি করেছে বিজেপি, যে অপপ্রচার করছে বিজেপি, ইতিহাসকে অপভ্রংশ করছে যারা, ইতিহাসকে কলুষিত করছে যারা, বাংলার সংস্কৃতির মেরুদণ্ডে আঘাত করছে যারা, কালকে বঙ্গধ্বনি যাদের প্রোগ্রাম আছে বা অন্যান্য প্রোগ্রাম যাদের কালকে নেই, অন্য দিন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বুকি ফটো বুকে নিয়ে বলুন আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী। বুকে একদম পুরো
পোস্টার নিন, নিয়ে সবাই লাগান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, আমরা লজ্জিত, আমরা ক্ষমা প্রার্থী, ওরা জানে না ওরা কি ভুল করেছে, ওদের ক্ষমা করো। ওরা চায় বাংলাটাকেই ভারতবর্ষ থেকে বাদ দিয়ে দিতে, আর আমরা চাই বাংলাটা ভারতবর্ষকে আরো ভালো করে গড়ে তুলুক, সুন্দরভাবে গড়ে তুলুক। আমি এটুকু বলে বেচাকে, পুণ্যেন্দুদাকে, আমার কৃষক ভাই আসুন, তারা নিজেরা এসছেন। আমার ওই যে ভাইটা বসে আছে ওই ধানের ওখানে গালে হাত দিয়ে, এখানে সুইসাইড করার প্রয়োজন নেই, চলে এসো ভাই, ট্রাক্টর চালাচ্ছেন। আমি তাদের সবাইকে আমার এখানে ডেকে নিচ্ছি এবং ডেকে নিয়ে আমার ধন্যবাদ। আমি সবাইকে বলবো যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চাষি ভাইদের সমর্থনে যারা এসছেন। আপনি আসুন, আপনি আসুন, আপনি আসুন, এখানে আসুন, আসুন, আপনি আসুন, আসুন। হ্যাঁ, তুমি দাঁড়াও ভাই, দাঁড়াও। আমি চাষি ভাইদের সমর্থনে আমরা এই সমস্ত কালা বিল উইথড্র করার জন্য বলছি। আর বেচাকে বলবো, বেচা অনেক কষ্ট করে এই ধানগুলো, এই ধানের ছড়াগুলো, এই খাদ্যগুলো, সবজি, আলু, লাউ থেকে শুরু করে দেখবি এগুলো যেন নষ্ট না হয়, কোনো গরিব লোককে এগুলো দিয়ে দিও, তারা খুব খুশি হবে। এবং বিশেষ করে আমার মনে হয় যে এগুলো আমাদের বিশেষ করে অনেক কুলো আছে, কুলোগুলো আমার চাই, কুলোটা আমি নিলাম, কেমন? এটা বাংলার সংস্কৃতি। কুলোগুলো দোলা সযত্নে রেখে দাও, দোলা এসছে এখানে, চন্দ্রিমা, কুলোগুলো সযত্নে রেখে দাও, যখন যেমন খুশিভাবে আমরা কাজে লাগাতে পারবো। কুলোগুলো আমার, বাদবাকিটা সবটাই আমার ভাই বোনেদের দিয়ে দাও, বিশেষ করে যারা ছৌ নৃত্যশিল্পীরা এসছেন আর কিছু কৃষকদের এগুলো তুলে দাও, তারা খুব খুশি হবেন। অন্তত আমি সবসময় দেখি বাজার থেকে জিনিস কেনা আর মাঠের থেকে জিনিস তোলা আর সবজি বাগান থেকে জিনিস তোলা, দুটোর মধ্যে একটা ডিফারেন্স থেকেই যায়, খুব আনন্দ লাগে এই সব সবজি বাইরে দেখতে। কাজে একটা ধানের ছড়া শুধু আমাকে দিও, আমার বাড়িতে ধানের ছড়া থাকে, কিন্তু এবছরের নতুন ধান নবান্ন গত পরশু দিন হয়ে গেছে। কাজেই নবান্ন থেকে শুরু করে আমাদের যে পথ চলা শুরু হলো, এই পথ চলা শেষ হবে সেদিন, যেদিন যবে অত্যাচারিত যারা, তাদের কন্দন্ডল আকাশে বাতাসে ধনিবে না, আমি সেই দিন হব শান্ত, যেদিন মনে রাখবেন আমার সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, তাহার মাঝে আছে রাজ এক, সকল দেশের ছেঁড়া, ও যে স্বপ্ন দিয়ে তৈরি, সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন রাজ্যটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল রাজ্যের রাজ্য সেজে আমার বঙ্গভূমি, আমাদের স্বর্ণভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের সোনার ভূমি, আমার সোনার ক্ষেত, আমার সোনার ধান। ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, ইনশাল্লাহ, সত শ্রী অকাল জি। আমার অনেক পাঞ্জাবি ভাই বোনেরা এসছেন, আমি সবসময় মনে করি হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জয় জহর, ট্রাইবেল ভাই বোনেরা এসছেন, এবং আমার মেহেতারাও মাহাতোরাও এসছেন, এবং আমার ভোজিরাও এসছেন, বাউরি বাগদি থেকে শুরু করে সবাই এসছেন। আমি সব ধর্মীয়, সব বর্ণ, সব সম্প্রদায়ের মানুষকে আমার সম্মান জানিয়ে আবার বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস কিষাণ ক্ষেত মজদুর সংঘ সমিতি জিন্দাবাদ, জয় বাংলা, 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 জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। কালা কৃষি বিল মানছি না, মানছি না, মানবো না, কালা কৃষি বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো, কালা কৃষি বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো, কালা কৃষি বিল বাতিল করো, বাতিল করো, বাতিল করো। এই আর নেই দরকার, বিজেপি সরকার, আর নেই দরকার, বিজেপি সরকার, আর নেই দরকার, বিজেপি সরকার, এই দাঙ্গাবাজদের সরকার, আর নেই দরকার, এই অত্যাচারীদের সরকার, আর নেই
দরকার, এই কৃষক বিরোধী সরকার আর নেই দরকার, এই শ্রমিক বিরোধী সরকার আর নেই দরকার, এই ছাত্রছাত্রী বিরোধী সরকার আর নেই দরকার, এই মহিলা বিরোধী সরকার আর নেই দরকার। তাই তো বলি লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই মন্ত্র মোদের সঞ্জীবন। বন্দে মাতরম, যুবক তুমি এগিয়ে বলো, বন্দে মাতরম। একটা 1 মিনিট হয়ে যাক। লড়ছে কারা? তৃণমূল। এরম হবে না, জোরে জোরে হাততালি দিয়ে প্রত্যেককে জোরে জোরে হাততালি বাজাতে হবে। এটা একটা রিদিম, এটা কিন্তু একটা গানের রিদিমের মতো মনে রাখবেন। লড়ছে কারা? তৃণমূল। লড়বে কারা? তৃণমূল। আসছে কারা? তৃণমূল। আসবে কারা? তৃণমূল। জিতবে কারা? তৃণমূল। কন্যাশ্রী, তৃণমূল। সবুজশ্রী, তৃণমূল। খাদ্যসাথী, তৃণমূল। স্বাস্থ্যসাথী, তৃণমূল। রূপশ্রী, তৃণমূল। কৃষক বন্ধু। এই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আপনাদের আন্দোলন মানে কৃষকদের আন্দোলন জয়যুক্ত হোক, শ্রমিকদের আন্দোলন জয়যুক্ত হোক। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফলকে নিয়ে বাঁচব। বাংলাকে আমরা দখল করতে দিচ্ছি না, দেব না। বহিরাগতদের বাংলা দখল করতে দিচ্ছি না, দেব না। বাংলা আমাদের, বাংলা আমাদেরই থাকবে, বাংলা আমাদের, বাংলা আমাদের থাকবে। বহিরাগত গুন্ডারা সাবধান, বাংলাকে দেখে যান, বাংলা দেখে শিক্ষা নিন। সভ্যতার জন্মদিন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। দিদি, দিদি একটু ছবিটা হাত দিয়ে। আমাদের কৃষকদের একজন এঁকেছে, একটু দিয়ে আমরা এটাকে। এটা তৃণমূল কংগ্রেস ভবনে দিয়ে দিও, ঠিক আছে, পার্টি অফিসে থাক। জোরে হাততালি দেন। অনেক ধন্যবাদ, খুব ভালো এঁকেছে, থ্যাংক ইউ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।